পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, কিন্তু আমি একজন ব্যক্তি, যোগ্য ব্যক্তি, যদি আমি চাকরি পেয়ে থাকি তাহলে আমার চাকরিটা চলে গেল, আর একজন টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তার চাকরিটা চলে গেল, আমার সাথে তার মূল্যায়নটা কারা করলো? এই রাজ্য সরকার। কিন্তু তোমাদের করুণা নেব না। যারা বলছে ডায়মন্ডে দাঁড়ায়নি কেন, দাঁড়ায়নি কেন, আমাদের কোনো ল্যাম্প পোস্টের পার্টি নয়। আমাদের পার্টির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি আছে। পার্টি মনে করেছে নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড অ্যাম্বাসাডার, নওশাদ সিদ্দিকী যদি একটা কেন্দ্রে আটকে যায় তাহলে পুরো অঞ্চল থেকে চষতে পারবে না, পুরো অঞ্চলে যায় নওশাদ সিদ্দিকী সময় দিতে পারবে না। তাই আমরা নওশাদ সিদ্দিকী দাঁড় করাইনি। ভবিষ্যতে দেখি আমাদের পার্টির মধ্যে আমাদের মতো নেতৃত্ব আরো এগিয়ে গেছে, নওশাদ সিদ্দিকীর মতো নেতৃত্ব আরো তৈরি হয়েছে। আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি, নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াবে, আর ওই 21-এর ময়দানে আমরা যেখানে প্রোগ্রাম করতে পারিনি ওইখানেই আমরা বিজয় মিছিল করব। এই কথা আমি সৌম্যদীপ দাস আমি বলে গেলাম আপনাদের সামনে। এই বলে আমার সমস্ত বক্তব্য আমি ছেড়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ সৌম্যদীপকে। আপনারা আমরা যতবার যে কথাগুলো বলেছি, আমরা যে অনুরোধ করেছি, বনগাঁ লোকসভার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা হাতিয়ার, সেই কথা সম্মান রেখেছেন, সকলকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে বাগদা বিধানসভা থেকে বাকি বিল্লা মণ্ডল। তার মূল্যবান বক্তব্য আপনারা শুনুন অতি সংক্ষেপে। সামনে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং স্বরূপনগরের সারা কমিটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য। শুনুন, বর্তমান বাংলা তথা সারা ভারতবর্ষে একটা স্বচ্ছ রাজনীতিতে স্বচ্ছ পতাকা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেননা আমাদের দেশে ম্যারিড ওমান প্রপার্টি একটা অ্যাক্ট আছে, আপনারা হয়তো অনেকে জানেন, যারা ব্যাংকে ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করেন তারা বিষয়টা বুঝতে পারবেন যে ভারত সরকারের কাছ থেকে যদি 1000 কোটি টাকা কোনো মানুষ ঋণ নেন কোনো ব্যবসায়ের ক্ষেত্রে, সেই মানুষ যদি টাকাটা না নেয়, সরকারকে যদি পরিশোধ না করে, সেটা ম্যারিড ওম্যানের প্রপার্টি অ্যাক্টে যে বেনিফিশিয়ারি টাকাটা নিল, অর্থাৎ আমি যদি সেই 1000 কোটি টাকাটা নিই, আমি আমার ম্যারিড ওম্যানি প্রপার্টির অ্যাক্টে আমার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম। কিন্তু ভারত সরকারের কোনো আইনে অ্যাক্টের অধীনে বা বিচার ব্যবস্থায় সেই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে পারে না। ওয়ান জেনারেশন, অর্থাৎ সেই 1000 কোটি টাকার যে অ্যাসেটটা ওয়ান জেনারেশন ভোগ করবে, কিন্তু ততদিনে এই 1000 কোটি টাকার যে ঋণ, এটা ভারতবর্ষ তথা বাংলার মানুষের ঋণ, এই টাকাটা শোধ করবে কে? আপনারা বলেন না মাঝে মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি, মুড়িতে ট্যাক্স বসছে, গুড়ের ক্ষেত্রে ট্যাক্স বসছে, এটার মূল কারণ কিন্তু এটাই। আমরা অনেকে বুঝতে পারি না, ম্যারিড ওম্যানের প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রে গরিবকে আরো দুঃখী করছে। শুনুন, তোষণের রাজনীতি, এই জালিমদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করা দরকার। শুনুন, বেশি কথা বলবো না, কথা বলার অনেকটা সময় আমাদের আছে এখনো। স্বরূপনগরে যদি কোনোদিন আসি আপনাদের সম্পর্কে সেই ভিতরে কথাগুলো বলবো, কারণ বর্তমান সরকার বিজেপি এবং তৃণমূল এক টাকার এপিট এবং ওপিট, এরা একই ভাই ভাই, একই সংসারের এরা কিন্তু বাইরের কেউ নয়। পশ্চিমবাংলার একমাত্র স্বচ্ছ রাজনীতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উঠে এসেছে সাধারণ মানুষের চিন্তাধারার ক্ষেত্রে। শুনুন, আজকের দিনে যার বাড়িতে একটা বিএসসি এমএসসি ছেলে অথবা মেয়ে যারা পাশ করে বসে আছে, সেই বাড়ির মা বাবা, অর্থাৎ মা বাবা গার্জিয়ান এবং সেই ছেলে অথবা মেয়ে বুঝতে পারছে বর্তমান কিভাবে দিন চলবে। অনেকে দেখছে না বিভিন্ন বিধানসভায় বুথে বুথে গ্রামে গ্রামে সুইসাইড করে মারা যাচ্ছে, কেননা তাদের ন্যায্য অধিকার তারা ফিরিয়ে দিচ্ছে না। শুনুন, ভিক্ষার রাজনীতি আর বেশি দিন নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ভিক্ষার রাজনীতিতে বাটি হাতে ধরিয়ে দিচ্ছে। 500 টাকা 1000-এর লক্ষ্মী ভান্ডার। শুনুন, একটা মানুষের প্রাথমিক জিনিস হচ্ছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, কিন্তু খাদ্য থেকে চুরি করে নিয়ে যাচ্ছে বাংলার মানুষের খাদ্যমন্ত্রী কোথায়? এখন জেলে। কি করে হবে বাংলার উন্নতি? শুনুন, পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প রাজনীতিতে সাধারণ মানুষের কথা ভেবে, বেকার যুবতী যুবকদের কথা ভেবে তিনি
তিনি একটা আলাদা পার্টি গঠন করলেন, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, অর্থাৎ আইএসএফ। একবার বিশ্বাস করে আইএসএফ এর ছত্রছায়ায় আসুন, এই পার্টি কখনো সাধারণ মানুষের ধোঁকা দেবে না। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মতো, শুনুন, হাত অনুরোধ করে বলবো, আমাদেরকে অন্তত একবার অন্তত একটা চান্স দিন। যদি ভালো না লাগে আবার এই এমএলএ কে এমপি কে বাদ দিয়ে দেবেন। সমস্ত ক্ষমতা তো আপনাদের কাছে, আপনারা কেন ভয় পান? আমরা বাগদা বিধানসভায় নওদাপাড়াতে আমরা যখন গিয়েছি পতাকা লাগাতে, পুলিশ থেকে সেখানকার আঞ্চলিক সভাপতি আমাদের আইএসএফ এর ব্যানার এবং পতাকা ছিঁড়ে ফেলেছে। পরে আমাকে রাত্রে 12:45-এ আমাকে কল করে যে ভাই আইএসএফ এর পতাকাগুলো ছিঁড়ে ফেলেছে। শুনুন, এই পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছে নিজস্ব আইন মেনে এবং রেজিস্টার অনুযায়ী, কিন্তু কার ক্ষমতা আছে, কারোর লিগালি কারো ক্ষমতা আছে যে এই পার্টিটাকে উচ্ছেদ করার? এই পতাকাটাকে ছেড়ান। আমি রাস্তাতে যাচ্ছি, আমার প্যান্টটাকে ধরে নিচে নামিয়ে দিল। শুনুন, বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি হয়েছে, দেশটাকে বেঁচে দেবে এরা, আপনারা সতর্ক হন। শুন, আমরা পড়াশোনা করেছি, কিছু না কিছু পাওয়ার আশায়, যে লেখাপড়া করে চাকরি করব, পরিবারের পাশে থাকবো, ছেলে মেয়ে বউ মা বাবা নিয়ে সুখে সাখে থাকবো। কিন্তু দেখেন, আমি কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছি 2016 সালে, কিন্তু আজকে মাঠে কাজ করতে হচ্ছে। যদি আমি পঞ্চায়েতে কাজ করি সোশ্যাল অডিটারে, নিজস্বভাবে চাকরি পেয়েছি, টাকা পয়সা দিয়ে নয়। দেখুন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা ব্যবসা চলেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। যারা বেস্ট কোয়ালিফাইড তাদেরকে কিন্তু ন্যায্য অধিকারের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে না। টাকা যার, চাকরি তার। দেখুন, তৃণমূল জামানায় একটু ভালো করে একটু মাথা খাটালে বুঝতে পারবেন। চায়ের দোকানে সেই দাদাটা বলছে, কি রে ভাই বসে আছিস কেন, চাকরি লাগবে তোর? বলে, দাদা কিসের চাকরি? বলে, টাকা নিয়ে আয় 6 লাখ টাকা, 10 লাখ টাকা প্রাইমারি চাকরি নিয়ে যা। আমি মনে হয় খুব একটু ভুল কথা বলছি না? শুনুন, আগামী দিনে যদি স্বরূপনগরে কোনোদিন আসতে পারি, আপনাদের সামনে ফুল একটা প্যাকেজ কিছু বক্তব্য রাখবো। আজকে এই অগোছালো বক্তব্য দিয়ে আমার কথা আজকে ইতি রাখছি।